আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। মিস্টার অ্যান্ড মিসেস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আলোচনা করছি এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বই একাদশ দ্বাদশ শ্রেণী নিয়ে। লেখক AZM আসাদুজ্জামান ও মাসুদ রানা স্যারের। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম চতুর্থ অধ্যায়, আলোচনা করেছিলাম রিয়েলিটি নিয়ে, ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে। আমরা আজকে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়ের, যেহেতু আমরা চতুর্থ অধ্যায় আলোচনা করছিলাম ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে, আমরা আজকে আলোচনা করব পঞ্চম ও ষষ্ঠ পাঠ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাম্প্রতিক প্রবণতা। চলেন তাহলে দেরি না করে আমরা আলোচনায় চলে যাই। 5 ও 6 নম্বর পাঠ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা। তথ্য প্রযুক্তি যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ ও এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ ও ব্যবস্থাপনা করা হয় তাকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি বলা হয়। সংক্ষেপে আইটি বলা হয়। ইনফরমেশন টেকনোলজি বা আইটি বলা হয়। এক কথায় ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলা হয়। কম্পিউটার নির্ভর ইনফরমেশন টেকনোলজির উপাদানগুলো হচ্ছে হার্ডওয়্যার ও কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, প্রোগ্রামসমূহ, সফটওয়্যার, হিউম্যানওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ডাটা ইনফরমেশন, নেটওয়ার্ক মিডিয়া, যোগাযোগ মাধ্যম ও প্রসিডিউর বা কার্যপদ্ধতিসমূহ। যোগাযোগ প্রযুক্তি কোনো ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর, কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটার বা ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তর, কিংবা একজনের ডেটা অন্যের নিকট স্থানান্তর প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলা হয়। কাজেই কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থান নির্ভরযোগ্যভাবে ডাটা বা উপভোক্তা প্রদান করা হয়। ডেটা কমিউনিকেশন ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি বলা হয়। প্রধানত তিনটি বৈশিষ্ট্যের উপর ডেটা কমিউনিকেশন সিস্টেম কার্যকারিতা নির্ভর করে: ডেলিভারি সিস্টেম, অ্যাকিউরেসি সিস্টেম, টাইমলাইন সিস্টেম। ডেলিভারি সিস্টেমকে অবশ্যই ঠিক প্রান্তে ডেটা ডেলিভারি করতে হবে। অ্যাকিউরেসি সিস্টেমকে অবশ্যই সঠিকভাবে ডেটা ডেলিভারি করতে হবে। টাইমলাইন সিস্টেমকে অবশ্যই নির্ধারিত সময়ে ডেটা ডেলিভারি করতে হবে। কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে নির্ভরযোগ্য ডেটা বা তথ্য আদান প্রদান করা সম্ভব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য প্রযুক্তি হচ্ছে তথ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি, আর এই প্রযুক্তি হচ্ছে ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি। সুতরাং একটি ছাড়া অপরটি অচল। বর্তমান মানুষ যখন যেখানে ইচ্ছা সেখান থেকে যে কোনো সঠিক তথ্য পেতে চায়। যোগাযোগ প্রযুক্তির সাহায্য ছাড়া শুধুমাত্র তথ্য প্রযুক্তির মাধ্যমে এই চাহিদা পূরণ করতে পারবে না। বর্তমানে তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তির উভয়ের উন্নয়নের ফলে মানুষের এই চাহিদা পূরণ হচ্ছে। সার্বিকভাবে প্রযুক্তির ব্যাপক উন্নয়নের ফলে তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তির একীভূতকরণ করা হয়েছে। বর্তমানে তথ্য প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি বলা হয়, কারণ এই দুই প্রযুক্তির মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক, একটি অপরটির পরিপূরক, তবে প্রতিযোগী নয়। কাজেই তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি অনেকটা সমর্থক হিসেবে সর্বত্রই ব্যবহৃত হচ্ছে। আমরা একটু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে সম্পর্ক কি দেখি। তথ্য প্রযুক্তির কাজ হচ্ছে ডেটাকে সংগ্রহ করে ইনফরমেশন তৈরি করা, আর যোগাযোগ প্রযুক্তির কাজ হচ্ছে ইনফরমেশন বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে স্থানান্তর করা। দুটোর কাজ আলাদা আলাদা, দুটো একীভূতভাবেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গড়ে উঠেছে। যেমন আইটির কাজ হলো তথ্য প্রযুক্তি বা তথ্য সংগ্রহ করা, যোগাযোগ ও প্রযুক্তির কাজ হলো বন্টন করা। দুটোর সমন্বয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গড়ে উঠেছে। বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা 2009 অনুসারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে যে কোনো প্রকার তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন ও বিস্তারকরণে ব্যবহৃত সকল ইলেকট্রনিক প্রযুক্তিকে বোঝানো হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কয়টি ভাগে ভাগ করা যায়, যেমন কম্পিউটারিং ও ইনফরমেশন সিস্টেম 1, 2 নম্বর হলো ব্রডকাস্টিং, 3 নম্বর টেলিকমিউনিকেশন, 4 নম্বর ইন্টারনেট। কম্পিউটারিং ও ইনফরমেশন সিস্টেম
কম্পিউটারিং সহ সকল ধরনের ইলেকট্রনিক ডেটা প্রসেসিং যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এক্সপার্ট সিস্টেম ব্যবহার করা হয়। ব্রডকাস্টিং, রেডিও ও টেলিকমিউনিকেশন যা ব্রডকাস্টিংয়ের মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর কাছে একমুখী তথ্য সম্প্রচার করে। টেলিকমিউনিকেশন, ফিক্সড টেলিফোন বা মোবাইল বা সেলুলার ফোন সহ সকল ধরনের উভয়মুখী টেলিফোন মাধ্যমে যা বিশ্বের বিশাল জনগোষ্ঠী ব্যবহার করছে। ইন্টারনেট, আন্তর্জাতিক কম্পিউটার নেটওয়ার্ক হলো ইন্টারনেট, যাতে সংযুক্ত থাকলে যে কোনো স্থান থেকে সারা বিশ্বের যে কোনো প্রান্তে যোগাযোগ রক্ষা করা যায়। টেলিযোগাযোগ ব্যবস্থাপনার সাথে কম্পিউটার ও ইলেকট্রনিক যুক্ত হওয়ায় গড়ে উঠেছে বিশাল তথ্য প্রযুক্তি। 90-এর দশক থেকে ইন্টারনেট চালু হওয়ার পর যোগাযোগ ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। ফাইবার অপটিক কেবল চালু হওয়ায় অবিশ্বাস্য দ্রুতগতিতে তথ্য আদান প্রদান করা সম্ভব হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে সব বিষয় নিয়ে কাজ করছে তা নিম্নরূপ: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানুষের চিন্তাভাবনা বা বুদ্ধিমত্তার পদ্ধতিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র ও কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাই হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা শব্দটি হচ্ছে কতকগুলো বিশেষ গুণের সমষ্টিগত রূপ। কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারণা করতে পারা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে, অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে পারা, নতুন অবস্থায় পরিপ্রেক্ষিতে দ্রুত এবং সফলভাবে সাড়া দেওয়া, ভাষা বুঝতে পারার ক্ষমতা, এর সবই বুদ্ধিমত্তার অংশ। এই বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স এর আগে আর্টিফিশিয়াল শব্দটি তখনই বসানো যায় যখন এই গুণগুলোকে কোনো সিস্টেমের মাঝে সিমুলেট করা সম্ভব হয়। কম্পিউটার তার স্মৃতিকোষে সঞ্চিত তথ্য বিচার বিশ্লেষণ করে জটিল সমস্যার সমাধান বের করতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হলেন অ্যালান টুরিং। তার করা টুরিং টেস্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে। 1950 সালে টুরিং তার এই যুগান্তকারী পরীক্ষা প্রকাশ করেন। এক কথায় টুরিং টেস্ট হচ্ছে এমন একটি পরীক্ষা যার মাধ্যমে জানা যায় কোন যন্ত্রের চিন্তা করার ক্ষমতা আছে কিনা। কোনো একটি যন্ত্র টুরিং টেস্ট উতরে গেলে বলা যায় যন্ত্রটি কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সাথে তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের জনক হিসেবে সমাদৃত। 1955 সালে যুক্তরাষ্ট্রের MIT জন ম্যাককার্নি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে আমাদের পরিচয় করিয়ে দেন। ক্রমেই এর বিস্তার লাভ করেছে, বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বেড়েই চলেছে। কম্পিউটার ভিত্তিক সিস্টেমগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা যে যোগ্যতাগুলোকে প্রতিলিপিকরণের চেষ্টা করে তা হলো চিন্তা ও কারণ, সমস্যার সমাধানের কতগুলো ব্যবহার, অভিজ্ঞতা থেকে শেখা, বোঝা, জ্ঞান অর্জন, প্রয়োগ করা, সৃষ্টিশীলতা ও কল্পনা শক্তির প্রদর্শন, জটিল ধাঁধাময় পরিস্থিতিগুলোর সাথে কাজ করা, নতুন পরিস্থিতিগুলোকে দ্রুত ও সাফল্যজনকভাবে সাড়া প্রদান, কোনো পরিস্থিতিতে উপাদানগুলোকে সম্পর্কের গুরুত্বতে শনাক্ত করা, অস্পষ্ট অসম্পূর্ণ তথ্যকে মোকাবিলা করা। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে 3টি প্রধান এলাকায় গ্রুপভুক্ত করা যায়। এগুলো হলো বুদ্ধিবৃত্তিক বিজ্ঞান, রোবোটিক্স, ন্যাচারাল ইন্টারফেস। এই 3টি ভাগে ভাগ করা যায়। কম্পিউটার কীভাবে মানুষের মতো চিন্তা করবে, কীভাবে অসম্পূর্ণ তথ্য পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছাবে, কীভাবে সমস্যার সমাধান করবে, কীভাবে বিচক্ষণতার পরিকল্পনা প্রণয়ন করবে, কীভাবে সফলতার সহিত খেলাধুলা করবে ইত্যাদি বিষয়গুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা করা হচ্ছে। রোবট উপলব্ধি সম্পর্কিত প্রকৃতিভাবে ভাষার প্রক্রিয়াকরণ, এক্সপার্ট সিস্টেম ও সুনিপুণ ব্যবস্থা, নিউরাল নেটওয়ার্ক, স্বপ্নময় সত্যি ও ভার্চুয়াল রিয়েলিটি ইত্যাদি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষ ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। LISP, LICL, ISP, প্রোলগ, CC+, জাভা ইত্যাদি। তবে উল্লেখযোগ্য ও কার্যপ্রণালীর ভিত্তিতে এই ধরনের প্রোগ্রামকে কয়েকটি বিশেষ ভাগে ভাগ করা যায়। সূত্রের প্রতিপাদন ও সমস্যার সমাধান, জ্ঞানের উপস্থাপন, পরিকল্পনা, যন্ত্রের পরীক্ষা, স্পিচ ও প্যাটার্ন শনাক্তকরণ। রোবোটিক্স হলো রোবট টেকনোলজির একটি শাখা যেখানে রোবটের গঠন, কাজ, বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়। রোবোটিক্স বা রোবট বিজ্ঞান হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রাংশ, ডিভাইস ও উৎপাদন সংক্রান্ত বিজ্ঞান। রোবট বিজ্ঞান ইলেকট্রনিক্স
প্রকৌশল, বলবিদ্যা, মেকানিক্স, সফটওয়্যার বিজ্ঞানের সাথে সম্পর্কিত। রোবোটিক্সের সাধারণ বিষয়গুলো হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং ও মনোবিদ্যা। এই প্রযুক্তি কম্পিউটার বুদ্ধিমত্তা সংবলিত এবং কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট মেশিন তৈরি করে, যেগুলোকে আকৃতিগত দিক থেকে অনেকটা মানুষের মতো মনে হয় এবং অনেকটা মানুষের মতোই দৈহিক ক্ষমতা সম্পন্ন থাকে। রোবট শব্দটি মূলত এসেছে স্লাভিক শব্দ রোবোটা হতে, যার অর্থ হলো শ্রমিক। জাপানের মুরাতা কোম্পানি মুরাতা বয়, হোন্ডা কোম্পানির অ্যাসিমো, সনি কর্পোরেশনের আইবো। রোবট মানুষের মতো কাজ করে। রোবট হলো এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা যা কম্পিউটার প্রোগ্রাম ও ইলেকট্রনিক সার্কিট কর্তৃক নিয়ন্ত্রিত, এক ধরনের সক্রিয় আধা সক্রিয় যন্ত্র বা যন্ত্রমানব। রোবটে একবার কোনো প্রোগ্রাম করা হলে ঠিক সেই প্রোগ্রাম অনুসারে কাজ করে। এক্ষেত্রে তার কাজটির জন্য মানুষের আর কোনো কিছুই করতে হয় না। রোবট সক্রিয়ভাবে প্রোগ্রাম অনুসারে কাজ সম্পন্ন করতে পারে। ঘর বাড়ি আবর্জনা পরিষ্কার সহ বাড়িঘরের কাজ ও মহাশূন্যের কাজে ব্যবহার রোবট হলো সক্রিয় রোবট, যা অটোনোমাস রোবট নামে পরিচিত। অন্যদিকে সে সমস্ত রোবট পরিচালনার জন্য মানুষের কিছু নিয়ন্ত্রণ ও পরিচালনা প্রয়োজন হয়। সেগুলোর আধা স্বয়ংক্রিয় বা সেমি অটোনোমাস রোবট বলা হয়। শিল্প কারখানা এ ধরনের কিছু রোবট ব্যবহৃত হয়। দূর থেকে লেজার রোশনি ও রিমোট কন্ট্রোলের সাহায্যে এই রোবটগুলো নিয়ন্ত্রিত হয়। রোবট মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ করতে পারে এবং এর কাজের ধরন দেখে মনে হয় কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। এই ক্ষেত্রটিকে তাই রোবটকে সেসব বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করা হয় যেগুলো হলো দর্শনেন্দ্রিয় ও ভিজুয়াল পারসেপশন, সংস্পর্শ ও স্পর্শন কেন্দ্রীয় গ্রহ সক্ষমতা, নিয়ন্ত্রণ ও ম্যানিপুলেশনের ক্ষেত্রে দক্ষতা ও নিপুণতা, যে কোনো স্থানে দৈহিকভাবে নড়াচড়ার ক্ষমতা ও লোকোমোশন। একটা রোবটের অঙ্গ প্রত্যঙ্গ সমূহ এখানে আলোচনা করা হয়েছে। রোবটের অংশসমূহ। একটি রোবটের নিচের উপাদানগুলো থাকে। পাওয়ার সিস্টেম। এখানে দেখেন আমরা চিত্রেও দেখতে পাচ্ছি। ভয়েস সিনথেসিস, ইমোশন, এমবেডেড সিপিইউ উইথ WIR, লিপো ব্যাটারি, 25 ডিগ্রি অফ ফ্রিডম, ভয়েস রিকগনাইজেশন, 2 ক্যামেরা, সুইচেবল হেড, প্রিহেন্সিভ হ্যান্ড, লিনাক্স ওএস, 30 ইঞ্চি ওয়েট। পাওয়ার সিস্টেম সাধারণত লেড অ্যাসিড দিয়ে তৈরি রিচার্জেবল ব্যাটারি দিয়ে রোবটের পাওয়ার দেওয়া হয়। মুভেবল বডি। রোবটের চাকা, যান্ত্রিক সংযোগ সম্পন্ন পা কিংবা স্থানান্তরিত হওয়ার যন্ত্রপাতি যুক্ত থাকে। ইলেকট্রনিক সার্কিট রোবটকে বিদ্যুৎ সংযোগ প্রদান করে, একই সাথে হাইড্রোলিক ও নিউমেট্রিক সিস্টেমে রোবটকে বিদ্যুৎ সংযোগ প্রদান করে। মস্তিষ্ক বা কম্পিউটার রোবটের মস্তিষ্ক রোবটকে নিয়ন্ত্রণ করে। আচরণ পরিবর্তন করতে মস্তিষ্ককে প্রোগ্রামে পরিণত করতে হয়। অ্যাকচুয়েটর একটি রোবটের হাত পা ইত্যাদি নাড়াচাড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটর ব্যবস্থা করা হয়। একে একটি রোবটের হাত পায়ের পেশি বলে অভিহিত করা হয়। অনুভূতি সেন্সর মানুষের অনুভূতি একটি বিশেষ বৈশিষ্ট্য, তেমনি রোবটের অনুভূতি একটি বিশেষ উপাদান। রোবটের হাত বা পায়ের যে কোনো একটি জায়গায় স্পর্শ করলে সেই জায়গায় স্পর্শ জাতীয় তথ্য নেওয়ার ক্ষমতা থাকে। চোখের ন্যায় ক্যামেরা দিয়ে সামনে বা পেছনের দৃশ্য নেওয়া হয়। 360 ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরতে পারে। ম্যানিপুলেশন বা পরিবর্তন করা একটি রোবটের আশেপাশে বস্তুগুলোর অবস্থান পরিবর্তন ও বস্তুটি পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় ম্যানিপুলেশন। এখানে রোবটের হাতটি এই পরিবর্তনের যাবতীয় কাজ করে থাকে। প্রতিটি রোবটের হাতে কতগুলো আঙ্গুল থাকবে যা নড়াচড়া করে যে কোনো বস্তু ধরতে পারে। রোবটের ব্যবহার বিভিন্ন শিল্প কারখানায় যেসব জিনিসপত্র মানুষের পক্ষে ওঠানামা স্থানান্তরের জন্য কঠিন, সেসব ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়। বিশেষ করে যানবাহন ও গাড়ির কারখানায় রোবট ব্যবহার করা হয়। কারখানার জিনিসপত্র সংযোজন, প্যাকেজিং ও জিনিসপত্র পরিবহনের ক্ষেত্রে রোবট ব্যবহার করা ফলপ্রসূ। যুদ্ধক্ষেত্রে যানবাহনের ড্রাইভারের বিকল্প হিসেবে রোবটকে ব্যবহার করা হয়। এই রোবট দূরনিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোল হয়, যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। যেসব ক্ষেত্রে অতি সূক্ষ্ম কাজ করা দরকার, যেমন ইলেকট্রনিক্স এর আইসি বানানোর জন্য, যেমন PCB প্রিন্টেড সার্কিট বোর্ড বানানোর জন্য রোবট ব্যবহার করা হয়।
চিকিৎসা ক্ষেত্রে সার্জারির কাজে রোবট সফলভাবে ব্যবহার করা সম্ভব হয়েছে। বিরক্তিকর ও একঘেয়েমি কাজে রোবট ব্যবহার করা হয়। বিপজ্জনক কাজের ক্ষেত্রে রোবটের নিরাপত্তার কাজ করে। দুর্গম স্থানে রোবট পাঠানো হয়। বিনোদন ও গবেষণা শিক্ষা ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়। পুঙ্খানুপুঙ্খ রূপে মাইক্রোসার্কিটের পরীক্ষা করতে রোবট ব্যবহার করা হয়। সামরিক কাজে যেমন বোমা নিষ্ক্রিয় করা, ভূমি মাইন শনাক্ত করা, মিলিটারি অপারেশন ব্যবহার করা হয় রোবট। ঘরোয়া কাজে রুটিন মাফিক ঘরের কাজকর্ম পরিষ্কার, চা কফি তৈরি, কথা বলার রিসিপশনিস্ট হিসেবে রোবট ব্যবহার করা হয়। মহাকাশ গবেষণা মানুষের পরিবর্তে রোবট ব্যবহার করা হয়। নাসার কিউরিসিটি রোবট উল্লেখযোগ্য। রোবট ব্যবহারের সুবিধা: রোবট দ্বারা তৈরি পণ্যের গুণগত মান খুব ভালো হয় ও সূক্ষ্মতাও বেশি থাকে। রোবটের কাজ করার গতি বেশি, আউটপুট বেশি পাওয়া যায়। বিপজ্জনক পরিবেশে রোবটের সাহায্যেও কাজ করা নিরাপদ। এ নিরবিচ্ছিন্ন দীর্ঘক্ষণ কাজ করতে পারে বলে অনেক কাজ করা যায়। রোবট ব্যবহারের অসুবিধাসমূহ: মানুষের মতো পরিস্থিতি বিবেচনা করে নিজের বুদ্ধি খাটিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে না, অর্থাৎ রোবট নতুন ও জটিল পরিস্থিতিতে নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ফলে একটি রোবট দিয়ে ইচ্ছামতো বিভিন্ন কাজ করানো যায় না। প্রোগ্রাম তৈরি করা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। তাছাড়া রোবোটিক যন্ত্রপাতি ক্রয় করতে যথেষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন হয়। রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ লোক প্রয়োজন। রোবটের সচল রাখতে অধিক বিদ্যুতের প্রয়োজন হয়, ফলে এটি ব্যয়বহুল। রোবটের মধ্যে কোনো সৃষ্টিশীলতা নেই, ভুল থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে পারে না। ক্রায়োসার্জারি। গ্রিক শব্দ ক্রায়োর অর্থ খুব শীতল এবং সার্জারির অর্থ হলো কাজ। সার্জারি অর্থ হলো করা কাজ। ক্রায়োসার্জারি এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডা অস্বাভাবিক অসুস্থ টিস্যু ধ্বংস করা হয়। এক্ষেত্রে তরল নাইট্রোজেন, লিকুইড নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন ও ডাইমিথাইল ইথার প্রোপেন ইত্যাদি ব্যবহার করা হয়। এইসব পদার্থ সাধারণত একটি গোলাকার নল থেকে ক্রায়োপ্রাব বলে বা তুলার সাহায্যে রোগাক্রান্ত টিস্যুর উপর প্রলেপ দেওয়া হয়। বিভিন্ন রোগ ও অসুখের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। বিশেষ করে অসুস্থ ত্বকের পরিচর্যার জন্য এটি ব্যবহার করা হয়। তাছাড়া লিভার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, মুখ ও ওয়াল ক্যান্সার, ওরাল ক্যান্সার সহ বিভিন্ন রোগে অসুস্থ ত্বককে সতেজ করতে এটি ব্যবহার করা হয়। ত্বকের অসুস্থ কোষকে অতি শীতল তাপমাত্রায় ধ্বংসের মাধ্যমে ক্রায়োসার্জারি কাজ করে, কারণ অতি নিম্ন তাপমাত্রায় বরফ স্ফটিক ত্বকের অসুস্থ কোষকে ধ্বংস করে, রক্ত সঞ্চালন ঠিক করে। তথ্য প্রযুক্তির ব্যবহার করে কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থাপনার ক্রায়োগান ব্যবহার করে বর্তমান সময়ে নিখুঁতভাবে ক্রায়োসার্জারি করা হয়। খ্রিস্টপূর্ব 2500 সালের দিকে মিশরীয়রা ত্বকে বিভিন্ন ধরনের ক্ষত ও প্রদাহের চিকিৎসা শীতল তাপমাত্রায় ব্যবহার করত। আবার নেপোলিয়ন বিখ্যাত শাস্ত্র চিকিৎসক ডমিনিক জ্যালহ্যারি অঙ্গচ্ছেদনের কাজে শীতল তাপমাত্রা ব্যবহার করতেন। ত্বক গ্রীবাদেশীয় ও স্তন ক্যান্সারের আক্রান্ত কোষগুলোকে জমাট বাঁধানোর জন্য ইংল্যান্ডের চিকিৎসক জেমস আর্নল্ড লবণ ও বরফের একটি মিশ্রণ তৈরি করে যা 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রয়োগ করতেন। নিউ ইয়র্কের চিকিৎসক ক্যাম্পবেল হোয়াইট 1989 সালে সর্বপ্রথম শীত তাপমাত্রা দ্বারা বিভিন্ন ধরনের ত্বকের চিকিৎসার তরল গ্যাস ব্যবহার করেন। হোয়াইট হাউস ও নিউ ইয়র্কের রিপোর্টে 1907 সালে 15 জন ত্বক ক্যান্সার আক্রান্ত চিকিৎসায় ক্রায়োসার্জারি প্রায় সফল প্রয়োগের উল্লেখ পাওয়া যায়। এরপর শিকাগোর চিকিৎসক উইলিয়াম পসিক ক্রায়োসার্জারিতে কঠিন কার্বন ডাইঅক্সাইডের প্রবর্তন করেন। বিংশ শতাব্দীর শুরুতে কঠিন কার্বন ডাইঅক্সাইড ব্যাপকভাবে ক্রায়োসার্জারিতে ব্যবহার করা হয়। এরপরে 1920 সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেন ব্যবহার করা হয়। 1950 সালে ডি রে ইলিংটন ক্রায়োসার্জারিতে তরল পদার্থের প্রয়োগ করেন। ডক্টর আরভিন কুপার ও আর্নল্ড লিং হাত ধরে আধুনিক ক্রায়োসার্জারি যাত্রা শুরু হয়। তরল নাইট্রোজেন ও অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট যেমন নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ইথাইল ক্লোরাইড ও ফ্লোরিনেটেড হাইড্রোজেন ব্যবহার করে ক্রায়োসার্জিক্যাল চিকিৎসা আরও উন্নত সাধন করা হয়। ক্রায়োথেরাপিতে টিউমার টিস্যু তাপমাত্রা 12 সেকেন্ডের ভিতরে কমিয়ে 120 থেকে 165 তাপমাত্রায় নিয়ে আসা হয়। এই তাপমাত্রা একটু সূচের প্রান্ত দ্বারা টিউমার টিস্যুর ভিতরে খুব দ্রুত অর্গান গ্যাসের নিরসন করানো হয়। তাপমাত্রা অত্যাধিক হ্রাসের ফলে কোষের পানি জমাট বন্ধ হয়ে
ওই টিস্যুটি একটি বরফপিণ্ডে পরিণত হয়। বরফপিণ্ডের ভেতরে টিউমার টিস্যুটি আটকে পড়ে গেলে এতে রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, কারণ 165 ডিগ্রিতে সেলসিয়াস তাপমাত্রায় রক্ত ও অক্সিজেন পরিবহন সম্ভব নয়। এর ফলে জমাটবাঁধা অবস্থায় টিউমার টিস্যুটি ক্ষয় সম্পন্ন হয়। আবার সূচের প্রান্ত দিয়ে টিউমার টিস্যুটির ভিতরে হিলিয়াম গ্যাস নিঃসরণের মাধ্যমে টিস্যুর তাপমাত্রা 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের ওঠানো হয়। তখন জমাটবদ্ধ টিউমার টিস্যুটির বরফ গলে যায় এবং টিস্যুটি ধ্বংস হয়ে যায়। ক্রায়োসার্জারিতে চিকিৎসক টিউমার টিস্যুর তাপমাত্রা, হ্রাস বৃদ্ধি এবং বরফখণ্ডের আকার আকৃতি নিয়ন্ত্রণ করতে পারেন। ক্রায়োসার্জারিতে তাপমাত্রা হ্রাস বৃদ্ধির প্রক্রিয়াটি অন্তত 2টি চক্রে সম্পন্ন হয়। শীতলীকরণ প্রক্রিয়াটি ততক্ষণ যাবৎ চলতে থাকে যতক্ষণ না পুরো টিউমারটি এর আশপাশের টিস্যু 5 থেকে 10 মিলিমিটার পুরো বরফ দ্বারা ভালোভাবে আবৃত না হয়। বড় টিউমারের ক্ষেত্রে একাধিক শীতলীকরণ সুইচ ব্যবহার করতে হয়। প্রয়োজন সাপেক্ষে এই প্রক্রিয়াটি 2 থেকে 3 বার সম্পন্ন করা হয়। ত্বকের ছোট টিউমার, তিল, আঁচিল, ত্বকের ছোট ক্যান্সার ইত্যাদি ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়। এছাড়াও ক্রায়োসার্জারির দ্বারা অভ্যন্তরীণ কিছু রোগ যেমন লিভার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, মুখের ক্যান্সার, গিরিবাদীয় গোলযোগ, পাইলস ইত্যাদি চিকিৎসাও করা হয়। প্লান্টার ফ্যাসকিয়া এবং ফিব্রোমা ইত্যাদি ক্ষেত্রেও ক্রায়োসার্জারি প্রয়োগ করা দেখা যায়। কাদের জন্য উপযোগী? যারা শারীরিকভাবে দুর্বল, কোনোরূপে অপারেশনের ধকল সহ্য করতে পারবে না, তাদের জন্য এই পদ্ধতি উপযোগী। ক্রায়োসার্জারির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কী? কম্পিউটার সিস্টেমে যে কাজগুলোর জন্য প্রোগ্রাম করা হয়ে থাকে তা হলো চিকিৎসা এলাকার চিত্র অর্জন, চিকিৎসা এলাকার উপর ভিত্তি করে চিকিৎসা মাত্রা নিয়ন্ত্রণ, পছন্দময় চিকিৎসা মাত্রার উপর নির্ভর করে চিকিৎসা স্থানে কীভাবে নল যাবে তা চিত্র অঙ্কন, প্রকৃত ক্রায়োপ্রোব কীভাবে যাচ্ছে তার ইমেজ প্রদর্শন, প্রস্তাবিত ক্রায়োপ্রোব কীভাবে যাবে এবং প্রকৃত ক্রায়োপ্রোব কীভাবে যাচ্ছে তার তুলনামূলক চিত্র অর্জন, ফলে সঠিকভাবে শরীরের অভ্যন্তরে ক্রায়োপ্রোব পরিচালনা করতে পারে। যারা ক্রায়োসার্জারি চিকিৎসা নিয়ে গবেষণা করেন তাদের মতো বিনিময় করার জন্য ইন্টারনেট, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবহার। আচ্ছা, এই চিকিৎসা সংক্রান্ত গবেষণার ফলাফল সংরক্ষণের জন্য ডেটাবেস সংরক্ষণ করা হয়। পুরো চিকিৎসা প্রক্রিয়াটি কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমে সম্পন্ন করা যেতে পারে। ডাক্তারের প্রশিক্ষণের জন্য ক্রায়োসার্জারিকে সিমুলেটর সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতির সুবিধার সময়। ক্রায়োসার্জারির বেশ কিছু সুবিধা নিচে দেওয়া হলো। শীতক যন্ত্রটি আক্রান্ত টিস্যুটিতে খুব অল্প সময়ের জন্য এমনভাবে লাগানো হয় যাতে টিস্যুটির সব ধরনের ক্রিয়াকলাপ সাময়িকভাবে বন্ধ করে রাখা যায়। চিকিৎসার শেষে টিস্যুটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়। এ পদ্ধতিতে আক্রান্ত টিস্যু প্রায় 90% ধ্বংস হয়ে যায়। এ পদ্ধতিতে কোনো স্থানে তাপমাত্রা অতি নিচে নামানো হলে সংশ্লিষ্ট স্থানে হতে রক্ত সরে যায় এবং রক্তনালীগুলো সংকুচিত হয়, ফলে রক্তপাত হয় না বললেই চলে, হলেও খুব কম। তাছাড়া এর জন্য সেলাইয়ের বড় একটি সূচের মতো যন্ত্রপাতি ব্যবহার করা হয়, ফলে খুব অল্প পরিমাণে চামড়া কাটার প্রয়োজন হয়। কেমোথেরাপি বা রেডিওথেরাপি চিকিৎসায় বিভিন্ন অস্ত্রোপচারের মতো এই পদ্ধতির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অন্যান্য সার্জারির তুলনায় তুলনামূলক খরচ কম। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতির অসুবিধাসমূহ: দীর্ঘকালীন ও কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা, রোগ ছড়িয়ে পড়েনি এমন ক্যান্সার চিকিৎসা পদ্ধতি কার্যকর, অন্যথায় তেমন কোনো কার্যকর নয়। মহাকাশ অভিযান। মহাকাশ ভ্রমণ হচ্ছে মহাশূন্যের রহস্য আবিষ্কারের উদ্দেশ্য মহাশূন্য চালিত অভিযান। সাধারণত মানব ও রোবট চালিত মহাকাশযানের মাধ্যমে এই অনুসন্ধান চালানো হয়। মহাশূন্যে মানব নির্মিত বস্তু পাঠানোর প্রথম পদক্ষেপটি ছিল জার্মান বিজ্ঞানীদের। 3 অক্টোবর 1942 সালে জার্মান বিজ্ঞানীরা রকেট V2 পরীক্ষামূলকভাবে মহাশূন্যে পাঠান। এরপর 4 অক্টোবর 1957 সালে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর প্রথম উপগ্রহ স্পুটনিক 1 মহাশূন্যে প্রেরণ করেন। বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশযান হচ্ছে ভস্টক 1। ভস্টক 1-কে 12 এপ্রিল 1961 সালে 27 বছর বয়সী রাশিয়ান মহাকাশযাত্রী ইউরি গ্যাগারিন মহাশূন্য ভ্রমণ করেন। এই সময় ভস্টক 1 পৃথিবীর চারপাশে কক্ষপথে 1 ঘন্টা 48 মিনিটে একবার আবর্তন করেন। এর
এক মাসের ভিতরে যুক্তরাষ্ট্র এলান শোপার্ডের উপকক্ষপাতীয় মহাকাশ যাত্রা মার্কিউরি রেডস্টোন 3 এ করে একজন মহাযাত্রী মহাশূন্যে পাঠায়। এরপরে 20 ফেব্রুয়ারি 1962 সালে যুক্তরাষ্ট্রের জন গ্লেনের মহাকাশযান মার্কিউরি অ্যাটলাস 6 মহাশূন্যে প্রেরণ করে। নভোযান উৎক্ষেপণ, মহাকাশশূন্যে মহাকাশ অভিযানে প্রযুক্তি। জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তির মাধ্যমে বহির্বিশ্ব অভিযান পরিচালনার নাম মহাকাশ অভিযান। মহাকাশ অভিযানের জন্য ব্যবহৃত নভোযানগুলো মানুষ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। মানুষবিহীন নভোযানের তুলনায় রোবোটিক্স নভোযানের সংখ্যা অনেক বেশি। বর্তমানে যত মহাকাশযান তৈরি হচ্ছে তার সবগুলোই কম্পিউটার নিয়ন্ত্রিত। কম্পিউটার দিয়ে মহাকাশযানের নকশা প্রণয়ন করা হচ্ছে। এছাড়া মহাকাশযান নিয়ন্ত্রণ, গ্রহের অবস্থান, গ্রহের আকার আকৃতি নির্ণয় কাজে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। নাসার মহাবিজ্ঞানীরা কম্পিউটার ব্যবহার করে মহাকাশযানের অবস্থান, গতি, প্রকৃতি নিয়ন্ত্রণ করছেন। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা। কলকারখানায় উৎপাদিত পণ্যের মান যথাযথভাবে হচ্ছে কিনা তা কম্পিউটার দিয়ে যাচাই বাছাই করা যায়। উৎপাদন কাজে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে তা সঠিকভাবে কাজ করছে কিনা সুষ্ঠু তদারকির জন্য কম্পিউটার ব্যবহার করা হয়। বিভিন্ন রাসায়নিক কারখানা, ইস্পাত কারখানা, বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি কম্পিউটারের সাহায্যে যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা হয়। বিভিন্ন যন্ত্রের চাপ, তাপ সঠিকভাবে নিয়ন্ত্রণ রাখার জন্য করে ক্যাড, কম্পিউটার এইডেড ডিজাইন ব্যবহার করে অল্প সময়ে পণ্যের নকশা তৈরি করা যায়। এ পদ্ধতিতে কোনো নতুন পণ্য তৈরিতে বিভিন্ন ধরনের ধাপ অতিক্রম করতে হয়। সেই ধাপগুলো হলো প্রাথমিক ডিজাইন, মূল ডিজাইন, মডেল উন্নয়ন, মডেল টেস্ট, মূল টেস্ট, উৎপত্তি ও গঠন। প্রতিটি ধাপে কম্পিউটারের মাধ্যমে করা হয়। কলকারখানায় অধিক ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক, শ্রমসাধ্য কাজে আজকাল কম্পিউটার চালিত রোবট ব্যবহার করা হয়। কারখানায় বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনে মোট ব্যয়, হিসাব নিকাশ, তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। কর্মরত শ্রমিকদের কাজের সময়, দৈনিক মজুরি, ওভারটাইম হিসাব নিকাশ করার জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। কেউ যদি ইলেকট্রনিক মেইল বা টেলিকনফারেন্স, বুলেটিন বোর্ড ইত্যাদির মাধ্যমে যোগাযোগ করতে পারে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করে অর্থনৈতিক লেনদেন করা যায়। প্রতিরক্ষা, ডিফেন্স। প্রতিরক্ষা বাহিনী পরিচালনা, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ট্যাঙ্ক পরিচালনা, রাডার ব্যবস্থাপনা, জঙ্গি বিমান ও যুদ্ধ জাহাজ পরিচালনা ইত্যাদি ক্ষেত্রে প্রতিরক্ষা যোগাযোগের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার হচ্ছে। স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর মধ্যে সর্বদা যোগাযোগ রক্ষার ক্ষেত্রে তথ্য যোগাযোগ পদ্ধতি ব্যবহার করা হয়। আইসিটি কল্যাণে একজন কমান্ডার যুদ্ধক্ষেত্রে উপস্থিত না হয়েও যুদ্ধক্ষেত্রের প্রতি মুহূর্তে ঘটনা পর্যবেক্ষণ ও যুদ্ধক্ষেত্রে ব্যবস্থাপনা করতে পারেন, কারণ যুদ্ধাস্ত্রগুলো ইলেকট্রনিক ডিভাইস দ্বারা তৈরি যা সফটওয়্যারে নিয়ন্ত্রিত। শুধু তাই নয়, এর মাধ্যমে সৈন্যরা তাদের গতিপথ, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে কী পরিমাণে শক্তি প্রয়োজন তা নির্ণয় করতে পারে, ধ্বংস করতে পারে শত্রুপক্ষকে। এখন যুদ্ধক্ষেত্রে মানুষের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে কিলার রোবট। আকাশপথে ব্যবহৃত হচ্ছে ড্রোন। দূরসীমার রাডার, জিপিএস, মিসাইল ইত্যাদি। পানিপথে ব্যবহৃত হচ্ছে আধুনিক অস্ত্র যা গভীর সমুদ্রে জাহাজের কম্পন বিশ্লেষণ করে জাহাজের অবস্থান নিশ্চিত করতে পারে, শত্রুপক্ষের জাহাজ ধ্বংস করতে পারে। ড্রোন কি? চালকবিহীন যুদ্ধ বিমানকে ড্রোন বলা হয়। বায়োমেট্রিক্স। গ্রিক শব্দ বায়ো, যার অর্থ জীবন, মেট্রিক্স, যার অর্থ পরিমাপ, থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত ও শনাক্ত করা যায়। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অফিসিয়াল নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্সেস কন্ট্রোল ও প্রবেশাধিকার সংরক্ষণ করে থাকে। এক এক অফিসে এক এক ধরনের মেশিন ব্যবহার করে প্রবেশাধিকার নির্ধারণ করা হয়। কোনো অফিসে প্রক্সিমেটেড আইডেন্টি কার্ড, কোনো অফিসে ফিঙ্গারপ্রিন্ট, আবার কোনো অফিসে হাতের তালু ইত্যাদি মেশিনের উপরে রেখে তাদের উপস্থিতি সমস্ত মুভমেন্ট ডেটাবেজে সংরক্ষণ করেন। আবার আমরা কখনো কখনো কম্পিউটার সিস্টেমে পাসওয়ার্ড হিসেবে মুখের ছবি, চোখের মনি, ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে থাকি। আসলে এসবই হচ্ছে বায়োমেট্রিক সিস্টেম। বায়োমেট্রিক সিস্টেমের শনাক্তকরণে যেসব বায়োলজিক্যাল ডেটা ব্যবহৃত হয়। শরীরবৃত্ত, আচরণগত। শরীরবৃত্ত মানুষের মুখমণ্ডল, হাতের আঙ্গুল, হাতের রেখা, রেটিনা, আইরিস, শিরা এগুলো ব্যবহার করা হয় শরীরবৃত্ত। আচরণগত ব্যক্তির আচরণ, হাতের লেখা, কথাবার্তা, চলাফেরা স্টাইলকে আচরণগত বলা হয়। নিচের বর্ণনাগুলো দেওয়া হলো। মুখমণ্ডলের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে নিরাপত্তা দেওয়া হয়। এই প্রযুক্তিতে আলোর পার্থক্যের কারণে অনেক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়। তাছাড়া চুলের স্টাইল, দাড়ি, গোঁফ পরিবর্তন, মেকআপ ব্যবহার, গহনার ব্যবহার মুখমণ্ডল শনাক্ত করতে ব্যবহৃত হয়।
যেমন বায়োমেট্রিকের মধ্যে ফিজিক্যালি যেটা আছে ফেস, ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড, আইরিস, ডিএনএ। বিহেভিয়ারের মধ্যে কিস্ট্রিক, সিগনেচার, ভয়েস, হাতের আঙ্গুল, কারো স্বতন্ত্র হাতের আঙ্গুলের ছাপ বিশ্লেষণ করে নিরাপত্তা দেওয়া। ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিতে ব্যবহৃত ডিভাইসগুলোর দাম কম, তাই এ পদ্ধতি ব্যবহার করা তুলনামূলক খরচ কম, কিন্তু সফলতার হার প্রায় শতভাগ। তাছাড়াও শনাক্তকরণের জন্য খুবই কম সময় লাগে। তবে যারা শ্রমিকের কাজ করে, বিশেষ করে তাদের হাতুড়ি পিটা এই জাতীয় লোকের ক্ষেত্রে এই সিস্টেম ব্যবহার করে না, কারণ হাতুড়ি পিটার ফলে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া সূক্ষ্ম আঙ্গুলের ময়লা কোনো প্রকার আস্তরণ লাগানো থাকলে সঠিক ব্যক্তি শনাক্ত হয় না। হাতের রেখা, হাতের রেখার আকার ও আঙ্গুলের দৈর্ঘ্য বিশ্লেষণ করে নিরাপত্তা দেওয়া। এই ক্ষেত্রে শনাক্তকরণের ফলাফল সূক্ষ্মতা ফিঙ্গারপ্রিন্টের মতো শুকনো নয়। তাছাড়া এই পদ্ধতিতে ব্যবহৃত ডিভাইসের দাম তুলনামূলক বেশি। এই পদ্ধতিতে হাতুড়ি পিটা কাজ করা লোকদের জন্য এই সিস্টেম ভালো কাজ করে না, কারণ হাতুড়ি পিটার ফলে হাতের রেখা নষ্ট হয়ে যেতে পারে। রেটিনা বা আইরিশ, রেটিনার ক্ষেত্রে চোখের পেছনের প্রান্তে কৌণিক নালী বিশ্লেষণ করে নিরাপত্তা দেওয়া হয়। আইরিশের ক্ষেত্রে চোখের মণি ও চারপাশ রঙিন বলয় বিশ্লেষণ করে নিরাপত্তা দেওয়া হয়। এটি একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন শনাক্তকরণ পদ্ধতি। তবে এই পদ্ধতিতে চোখ ও মাথাকে স্থির করে একটি ক্যামেরার সামনে ডিভাইসের সামনে ঠিকমতো দাঁড়াতে হয়, যা অনেক সময়ই ঠিকমতো হয় না। তাছাড়া এই পদ্ধতিতে ব্যবহৃত ডিভাইসের মেমোরির দাম অত্যাধিক। এই পদ্ধতিতে আলোক স্বল্পতা পুরো কার্যক্রমকে ব্যাহত করতে পারে। চোখের চশমা থাকলে এই কার্যক্রম ব্যাহত হয়, চোখের ক্ষতিও হওয়ার সম্ভাবনা থাকে। স্বাক্ষর, কারো নাম বা স্বাক্ষর করা পদ্ধতি বিশ্লেষণ করে নিরাপত্তা দেওয়া হয়। ইয়ে ব্যবহার খরচের সময় কম লাগে, তবে এই পদ্ধতিতে নিরাপত্তা ফিঙ্গারপ্রিন্টের চেয়ে অনেক কম। বাস্তবে দেখা যায় কোন ব্যক্তি প্রতিটি স্বাক্ষর একই রকম হয় না, ফলে এক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। শিরা, হাতে ও কবজির শিরার ধরন বিশ্লেষণ করে নিরাপত্তা দেওয়া হয়। কণ্ঠস্বর, কারো কণ্ঠস্বর শব্দের সুর, কণ্ঠের স্থান পতন, উচ্চারিত শব্দের মাত্রা ইত্যাদি বিশ্লেষণ করে নিরাপত্তা দেওয়া হয়। এটি সহজ ও এই পদ্ধতিতে খরচ তুলনামূলক কম, তবে এই পদ্ধতিতে কম্পিউটার ও ভয়েস রেকর্ডার ব্যবহার করে কোনো ব্যক্তির ভয়েস সহজেই নকল করা যায়, ফলে এই পদ্ধতির নিরাপত্তা একেবারেই কম। প্রচলিত শনাক্তকরণ পদ্ধতির চেয়ে বায়োমেট্রিক শনাক্তকরণ অনেক বেশি নির্ভরযোগ্য ও দ্রুত। এতে ব্যক্তির গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয়। মানবিক বৈশিষ্ট্য, শারীরিক গঠন ইত্যাদি বিভিন্ন বিষয় বিবেচনা বায়োমেট্রিক পদ্ধতি কাজ করে। সাধারণত কোনো এক বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে শনাক্তকরণ কাজ করা যায় না, তবে বায়োমেট্রিক পদ্ধতি যেন সর্বজনীন বা যা সবার জন্য গ্রহণযোগ্য, প্রত্যেক ব্যক্তি এককভাবে শনাক্ত করতে সক্ষম। দক্ষ, সময়ের সাথে দক্ষ, পরিমাপযোগ্য। শনাক্তকরণ অবশ্যই সঠিক পরিমাপে সক্ষম হয়, তা লক্ষ্য করা উচিত। বর্তমান নিরাপত্তা যাচাইকরণের ক্ষেত্রে বিভিন্ন কর্পোরেট অফিস ও সিকিউরিটি সিস্টেমকে কনজিউমার ইলেকট্রনিক বায়োমেট্রিকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এর জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছে। এটি বায়োমেট্রিক ডিভাইসের সাধারণত নিম্নলিখিত অংশ থাকে: একটি রিডার অথবা স্ক্যানিং ডিভাইস, একটি কনভার্টার সফটওয়্যার ও স্ক্যানকৃত তথ্য ডিভাইস রূপান্তর করা, ম্যাচিংয়ের জন্য ব্যবহার করা, একটি ডাটাবেস যেখানে তুলনার জন্য বায়োমেট্রিক ডেটা সংরক্ষিত থাকে। বায়োমেট্রিক সিস্টেম এনরোলমেন্ট, প্রেজেন্ট ও বায়োমেট্রিক, ক্যাপচার, প্রসেস, স্টোর, নো ম্যাচ হলে বা রিটার্ন যায়, কম্পেয়ার করে ম্যাচ হলে পরে প্রসেস কম্পিউট করবে। বায়োমেট্রিক সিস্টেম কাজ করে কিভাবে? এই সিস্টেম দুটি পর্যায়ে কাজ করে। প্রথমত, কোনো নির্দিষ্ট আইডেন্টিটি, ব্যক্তি পরিচয় বা কোনো ব্যক্তির বায়োমেট্রিক ডেটা, ডিএনএ, আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা, আইরিস, ভয়েস নিদর্শন, মুখের নিদর্শন বায়োমেট্রিক ডিভাইস দ্বারা স্ক্যান করে ভেরিফিকেশন করা ডেটাবেজে দেওয়া হয়। দ্বিতীয়টি, ভেরিফিকেশন হওয়ার সময় উক্ত ব্যক্তির স্ক্যানকৃত বায়োমেট্রিক ডেটাবেজে সংরক্ষিত ডেটার সাথে মিলে দেখা হয়। যদি কোনো নতুন স্ক্যানকৃত ডাটাবেজে সংরক্ষিত ডেটার সাথে পুরোপুরি মিলে যায়, তাহলে সিস্টেমটি উক্ত ব্যক্তিকে চিনতে পারবে, না মিললে উক্ত ব্যক্তিকে চিনতে পারবে না। এই পুরো সিস্টেম এই সিস্টেমের জন্যই আগে থেকে একটি সফটওয়্যার তৈরি করে নিতে হয়। বায়োমেট্রিকের সুবিধাসমূহ: যেহেতু সিস্টেমটি অনুভূতিহীন বা নিরাপত্তার ক্ষেত্রে পক্ষপাতিত্বের সুযোগ নেই, নিরাপত্তা ও নিখুঁত। প্রাথমিক খরচ বেশি হলেও সার্বিকভাবে খরচ কম। বায়োমেট্রিকের অসুবিধা: আলোর প্রতিফলন মুখমণ্ডলের ছবির ক্ষেত্রে প্রভাব ফেলে, ফলে মাঝে মাঝে সিস্টেমকে মুখমণ্ডল চিনতে পারে না। শারীরিক ফিটনেসের ওপর কণ্ঠস্বরের তীব্রতা ওঠানামা হয়, ফলে কোনো সময় সিস্টেমটি কণ্ঠস্বর চিনতে পারে না। প্রতিটি স্বাক্ষর একরকম হয় না, ফলে এক্ষেত্রে সমস্যা হয়। ইনস্টলেশন খরচ বেশি। সিস্টেমটি সঠিকভাবে পরিচালনা করার জন্য দক্ষ জনবলের প্রয়োজন হয়।
আমরা এই অধ্যায় থেকে যে কাজগুলো করব বা যা শিখলাম তার মূল্যায়ন করব কিভাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও হিউম্যান ইন্টেলিজেন্সের মধ্যে পার্থক্যগুলো আমরা খুঁজে বার করব এবং উপস্থাপন করব। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোন কোন ক্ষেত্রে বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার করা যেতে পারে তার একটি তালিকা তৈরি করো এবং কারণ ব্যাখ্যা করো কী কারণে সেখানে করা যাবে, এবং সঙ্গে চাইলে তোমরা সুবিধা অসুবিধাও উল্লেখ করতে পারো যে তোমাদের প্রতিষ্ঠানে এই বায়োমেট্রিক সিস্টেম লাগালে পরে কোনটা সুবিধা হবে কোনটা অসুবিধা হবে। তবে বন্ধুরা, আজকে এই পর্যন্তই আলোচনা করা হবে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বায়োইনফরমেটিক্স, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ও ন্যানো টেকনোলজি। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এছাড়াও ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো মনে হয় অন্য বন্ধুদেরকে জানার জন্য শেয়ার করতে পারো, লাইক কমেন্ট শেয়ার করতে পারো, এবং পরবর্তী নোটিফিকেশন বা পরবর্তী ভিডিওর তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখতে পারো যাতে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা সর্বপ্রথম খোঁজ পেয়ে যাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।